আসসালামু আলাইকুম। ওয়ালটন কেবল প্রেজেন্টস কেবলিং অন দ্য পিচে সকলকে আমন্ত্রণ। আমরা এর আগের ভিডিওটাতে আসলে জাপানের শক্তিমত্তা কোথায়, দুর্বলতা কোথায়, ব্রাজিল কিভাবে তাদের এগেইনস্টে অ্যাটাক করবে, কিভাবে তাদের ডিফেন্স লাইন ভাঙার চেষ্টা করবে সে ব্যাপারে বিস্তারিত জানিয়েছি। যারা সেই ভিডিওটা দেখেননি আশা করি দেখে নিলে একটা সম্যক ধারণা পাবেন। তবে এই ভিডিওতে একটু স্পেসিফিক্যালি বলতে চাচ্ছি দুইজন প্লেয়ারের কথা। একজন হচ্ছেন ক্যাসেমিরো আর একজন ম্যাথিউস কুনিয়া, যারা মূলত এই ম্যাচে আসলে পার্থক্যটা গড়ে দেবেন। এবং কোন জায়গাটা পার্থক্যটা গড়ে দেবেন, প্রথমত ক্যাসেমিরোকে নিয়ে যদি একটু কথা বলতে চাই, তাহলে জাপানের প্লেয়িং প্যাটার্নটা যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে জাপান যখন বিল্ড আপটা করে, আসলে জাপানের বিল্ড আপটা মূলত আপনি একটা ইউ প্যাটার্নে আসলে বিল্ড আপটা করে জাপান। এবং এই ইউ প্যাটার্নে বিল্ড আপটা করার সময় তারা বাম দিক থেকে অনেক সময় দেখা যায় যে দুইটা উইথ ব্যবহার করতে চায়। দুইটা উইথ ব্যবহার করে তারা একটা ইউ প্যাটার্ন সাজায়, বাম দিকে দুইটা উইথ থাকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি প্রত্যেকটা ম্যাচে অলমোস্ট দেখবেন যে জাপান কিন্তু আসলে গোল করে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে। পেনাল্টি এরিয়ার বাইরে থেকে তারা গোল করার চেষ্টা করে। সো ব্রাজিলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সেন্ট্রাল পজিশনটাকে ব্লক করে দেওয়া। সেন্ট্রাল পজিশনটাকে ব্লক করে দিয়ে তাদেরকে আসলে অনেক বেশি মাত্রায় উইড স্পেসে যেতে বাধ্য করা। উইড স্পেসে যেতে কেন বাধ্য করা, আমি যদি আপনাদেরকে একটু সামগ্রিকভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। জাপানের অ্যাটাকটা আসলে মূলত পরিচালিত হয়, যেটা বলছিলাম যে ইউ প্যাটার্নে, এবং এখানে দুইটা ব্যাপার আছে। তাদের দুইটা সিএম আছে, সেন্ট্রাল মিডফিল্ডার আছে। একটার কাজ থাকে বল পজিশন কন্ট্রোল করা, আরেকটার কাজ থাকে অপোনেন্টকে ম্যানুপুলেট করা। এবং তাদের অ্যাটাকাররা আসলে মূলত তিনজন অ্যাটাকার দিয়ে তারা সাজায়। সেই জায়গাটায় দেখা যায় যে একজন হয়তো বা মাঝখানের একটা পজিশন নেওয়ার চেষ্টা করলে আরেকজন হাই পজিশনে থাকে, আবার আরেকজন যদি মাঝখানের পজিশন নেওয়ার চেষ্টা করে তাহলে আরেকজন হাই পজিশনে থাকে। এখন ওই যেই অ্যাটাকিং মিডফিল্ডারটা আসলে মাঝখানের পজিশনটা নেওয়ার চেষ্টা করে সে অ্যাডভান্টেজটা আসলে কিভাবে পায়। একে তো আপনি ধরে নেন যে বাদিক থেকে তারা দুইটা উইথ ব্যবহার করে, সেটার সঙ্গে আবার মাঝখান থেকে একটা প্লেয়ার থাকে যেটা অ্যাটাকিং মিডফিল্ডার, সে মাঝের পজিশনটা অকুপাই করে ফেলে, একটা মোটামুটি ট্রায়াঙ্গুলার শেপ সেখানে ক্রিয়েট হয়ে যায়। এখন ওই যে অ্যাটাকিং মিডফিল্ডারটা সে অনেক বেশি মাত্রায় খালি থাকে। কেন খালি থাকে? কারণ আরেকজন সিএম যে কাজটা করেন সেটা হচ্ছে অপোনেন্টের সিএমকে পজিশন চেঞ্জ করান, অপোনেন্টের সিএমকে ডেকয় রান দিয়ে এবং ইনস্ট্যান্ট মুভমেন্ট বা কনস্ট্যান্ট মুভমেন্টের মাধ্যমে যে কাজটা করেন তাকে অনেক দূরে সরিয়ে ফেলেন। সো আলটিমেটলি ওই জায়গাটায় অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য একটা জায়গা ক্রিয়েট হয়ে যায়। সত্যি কথা বলতে ব্রাজিলের একটা বড় ভালনারেবিলিটির জায়গা আছে রাইট সাইডে দানিলোর জায়গা, যেখানে আমি বলছিলাম যে জাপান কিন্তু দুইটা উইথ ব্যবহার করে অ্যাটাক করার চেষ্টা করে এবং সেই সঙ্গে একজন অ্যাটাকিং মিডফিল্ডার সেই জায়গাটায় থাকেন মাঝের পজিশনটায়। সো এই পজিশনটাতেই ক্যাসেমিরোর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একে তো যেটা বলছিলাম যে দানিলোর পজিশনটা ভালনারেবল, দুয়ে যে বিষয়টা ব্রাজিলকে যে কাজটা করতে হবে ক্যাসেমিরোর মাধ্যমে সেন্ট্রাল পজিশনটা আলটিমেটলি ব্লক করে খেলতে হবে, যাতে জাপান সেন্ট্রাল পজিশন থেকে কোনো অ্যাটাক করতে না পারে, কারণ তারা ওই জায়গাটা ওয়ান টাচে বেশ ভালো ফুটবল খেলে। আমি যদি সুইডেনের সঙ্গে আপনাদেরকে গোলটা একটু লক্ষ্য করে দেখাই, সুইডেনের সঙ্গে যে গোলটা জাপান দিয়েছিল ওই জায়গাটাতে খেয়াল করে দেখবেন যে একজন একটা ডেকয় রান নিয়েছে, আরেকজন তাকে আবার কাভার আপ করার জন্য একটা দৌড় দিয়েছে। এই অ্যাটাকটা অবশ্য ডান দিক থেকে হয়েছিল, কিন্তু ওই ওয়ান পাসের মাধ্যমে আপনি দেখবেন যে এখানে শ্যাডো প্লেয়িং হয়েছে এবং শ্যাডো প্লেয়িং হয়ে ওয়ান পাসের মাধ্যমে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে একটা কিক হয়ে গেছে। এখন সত্যি কথা বলতে ওই সেন্ট্রাল স্পেসটা কিন্তু কন্ট্রোল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্যাসেমিরো, যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার্স, তার গুরুত্বপূর্ণ ভূমিকাটা আসলে এই জায়গাটায় খুবই কাজে লাগবে ব্রাজিলের। ব্রাজিল যদি এই জায়গাটায় হাই প্রেসিং করতে যায়, ব্রাজিল যদি হাই প্রেসিং করতে চায় তাহলে কিন্তু জাপানের এই টাইপের ওয়ান টাচের ফুটবলটা খুবই ডেঞ্জারাস হতে যাচ্ছে। তার মানে এই ম্যাচে আসলে ব্রাজিলকে হাই প্রেসিংটা করা যাবে না। ক্যাসেমিরোর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ থাকবে, সেন্ট্রাল পজিশনটাকে অনেক বেশি মাত্রায় অকুপাই করে রেখে জাপানকে দুই সাইড দিয়ে অ্যাটাক করতে বা ক্রস নির্ভর অ্যাটাক করতে বাধ্য করা। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। আর ক্রস নির্ভর অ্যাটাক যদি আসলে জাপান ওইখানে করে তাহলে গ্যাব্রিয়েলের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ থাকবে, কারণ গ্যাব্রিয়েলের সঙ্গে এরিয়াল ডুয়েলে আসলে জাপানিজ প্লেয়াররা পেরে উঠবে না। মানে তাদেরকে যদি আপনি পেনাল্টি এরিয়ার ভেতরে নিয়ে আসতে চান, যে ক্রস করে পেনাল্টি এরিয়ার ভেতরে, ওই জায়গাটা তারা আসলে পারবে না। তাদের স্ট্রেংথের জায়গাটা অনেকাংশে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে শুট নেওয়ার জায়গাটা, এবং এটার জন্য তারা আসলে ওই স্পেসটা ক্রিয়েট করে সেন্ট্রাল স্পেসটা দিয়ে তারা অ্যাটাক করার চেষ্টা করে বা তাদের অ্যাটাকিং জোনটা সেটা থাকে। সো আলটিমেটলি ব্রাজিলের এখানে হাইলাইনে খেলার কোনো অবকাশ নাই, বা আজকে খেলবেনও না। কার্লো আনচেলত্তিকে বলা হয় আসলে এরকম নকআউট গেমের মাস্টার, তো আলটিমেটলি এই জায়গাটায় তিনি এরকমই করবেন। দ্বিতীয়ত এবার আমি যদি বলি যে ম্যাথিউস কুনিয়া আসলে কেন খুব গুরুত্বপূর্ণ,
আপনি যদি জাপানের ডিফেন্সিভ সেটআপটা লক্ষ্য করে দেখেন তাহলে 5-4-1 এরকম একটা ডিফেন্সিভ সেটআপে আসলে জাপান খেলে থাকে এবং এই জায়গাটায় খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে থাকে সেটা হচ্ছে যে জাপানের প্রথম প্রেসিং লাইনটা ভাঙা। আমি দুইটা ম্যাচের রেফারেন্স আপনাদেরকে যদি দেখাই, একটা নেদারল্যান্ডস ম্যাচে এবং আরেকটা সুইডেন ম্যাচে, দুইটা ম্যাচে সিমিলার প্যাটার্নে কিন্তু গোল হয়েছে এবং সেই গোলের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করে দেখবেন সেটা হচ্ছে জাপানের প্রেসিংটা যেহেতু ম্যান ওরিয়েন্টেড ট্রিগার, সো আলটিমেটলি শর্ট বিল্ড আপের মাধ্যমে যে বিষয়টা লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে একটা বা দুইটা পাসে প্রোগ্রেশন খোঁজা এবং তারপরে প্রথম প্রেসিং ব্লকটাকে বাইপাস করে ফেললেই তাদের ডিফেন্সটা পুরোপুরি এক্সপোজড হয়ে যাচ্ছে এবং জাপানের উইকনেসটাই এখানে যে তাদের প্রেসিং লাইনটা বিট হওয়ার পর তারা প্রচুর স্পেস দিয়ে ফেলে এবং ব্রাজিল যদি আলটিমেটলি তাদের প্রথম প্রেসিং লাইনটা ভাঙতে পারে এবং এই প্রথম প্রেসিং লাইনটা ভাঙার জন্য ম্যাথিউস কুনিয়া সবচাইতে গুরুত্বপূর্ণ প্লেয়ার। হ্যাঁ, তার সঙ্গে ডেফিনেটলি ব্রুনো গুইমারেজ একটা অনেক বড় ভূমিকা রাখবেন, কিন্তু ব্রাজিলের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপারের জায়গাটা হচ্ছে যে আলটিমেটলি ম্যাথিউস কুনিয়া যদি নিচের দিকে নেমে আসেন এবং তাদের প্রথম প্রেসিং ব্লকটাকে যদি তিনি ভেঙে ফেলতে পারেন, যেটা তার একটা খুব বড় বৈশিষ্ট্য আছে, তিনি যেটা করতে পারেন লং বলটা খুব ভালো রিসিভ করতে পারেন, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অপোনেন্টের ডিফেন্সকে বা অপোনেন্টের সেন্টার ব্যাককেও কিন্তু সামনের দিকে নিয়ে আসতে পারেন, সেই এবিলিটিও তার আছে। সো আলটিমেটলি তার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হবে। জাপানের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অপোনেন্টের রাইট সাইডটা অনেক সময় তারা ছেড়ে দিয়ে রাখে। সো অপোনেন্টের রাইট সাইডটা যখন ছেড়ে দিয়ে রাখে, রায়ান সেই জায়গাটা একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আর যখন সত্যি কথা বলতে যে তাদের প্রথম প্রেসিং লাইনটা যদি ব্রাজিল ভেঙে ফেলতে পারে একবার এবং ডিফেন্সটাকে যদি এক্সপোজ করতে পারে, তখন ভিনি জুনিয়রের মতো স্পিডি প্লেয়ারকে আটকানোটা জাপানের পক্ষে অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। অর্থাৎ ভিনি জুনিয়রের মতো এইরকম একজন প্লেয়ার যিনি আসলে স্পিড আছে, 1-to-1 স্কিলটা খুব ভালো রয়েছে, তখন এই কাজটা অনেক বেশি মাত্রায় ডিফিকাল্ট হয়ে যাবে। সো ভিনি জুনিয়র পর্যন্ত ওই কাজটা করতে গেলে ডেফিনেটলি ম্যাথিউস কুনিয়ার ভূমিকাটা এই জায়গাটায় খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হয়ে দাঁড়াবে, যেটা ব্রাজিল অনেক বেশি মাত্রায় করার চেষ্টা করবে। সো ট্যাকটিক্যাল জায়গা থেকে চিন্তা করলে ক্যাসেমিরো তাদের মাঝখানের পজিশনটাকে অকুপাই করে রাখার জন্য, যাতে জাপান দুই সাইড দিয়ে আক্রমণ করতে বা ক্রস নির্ভর আক্রমণ করতে বাধ্য হয়। দ্বিতীয়ত যে বিষয়টা, তাদের ওই 5-4-1 যে ব্লকটা থাকে এবং সেই জায়গাটাতে আসলে অনেক বেশি মাত্রায় ক্লোজড পজিশনে তারা থাকে, একটা সাইড তারা আবার ছেড়ে দিয়ে রাখে যেখানে রায়ানের একটা পজিশন আছে। বাট কুনিয়ার সুবিধার জায়গা যেটা, কুনিয়া কিন্তু পজিশনাল ফ্লুইডিটিটা বেশ ভালো মেনটেন করতে পারে এবং যখন নিচের দিকে নামে তখন ওই যে প্রথম প্রেস ব্লকটাকে যদি আসলে ভেঙে ফেলতে পারে, দেন আফটার দ্যাট এই কাজটা অনেক বেশি মাত্রায় ইজিয়ার হয়ে যাবে ভিনি জুনিয়রের জন্য টু মেক দ্য ফিনিশ। সো আলটিমেটলি এই ম্যাচটাতে ব্রাজিলকে যদি জিততে হয়, দুইজন প্লেয়ারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, একজন ক্যাসেমিরো আর একজন হচ্ছেন ম্যাথিউস কুনিয়া। আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।